চঞ্চল চৌধুরী এখানে বলছে একদিন যে ভাই আমি মন পুরা করার 7 মাস পর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং নাটক ইন্ডাস্ট্রির একটা ফোন পাইছি 7 মাস। ধরো বাপ্পা মজুমদার আমি জানি কনা এলিটার গান শেয়ার করবে, এর বাইরে করবে না। না আমি একদিন লিখছি এটা। আমি না আর্টিস্টদের দোষ দিই না, আমাদের দেশে কাজের স্কোপ কম, তো এই জন্য এটা করতে হয় না, মানে এই জন্য এটা করতে হয় না। তা আমার কাছে মনে হয় যে ও গেয়ে ফেললো একটা গান, হাই হাই, এটা তো আমি গাইতে পারলাম না। প্রশংসা করার ক্ষেত্রেও এখন সিন্ডিকেট হয় যে আমি শুধুমাত্র এই জোনের আর্টিস্টগুলোকে নিয়ে প্রশংসা করব, এদেরকে নিয়ে আমি কথাই বলবো না। যেখানে আমাদের একটা সিনিয়র যদি কোনো আর্টিস্ট থাকে, তার কিন্তু দায়িত্বই যে আমার পরের প্রজন্মকে আমি কিভাবে সামনে আনবো বা কিভাবে তাদেরকে হেল্প করবো, রাইট। কিন্তু আমাদের দেশের সিনিয়ররা আমি কখনো কোনো হেল্প পাই না কারো থেকে। তুমি কেমন? ইন্সপিরেশন দেওয়ার জায়গায় তোমাদের ধরো তোমাদের মেন্টাল স্ট্রেন্থ বাড়ে কখন? যে তোমাকে এমন একজন মানুষ বললো যে এই গানটা এত সুন্দর গাইছি, মনটা ভালো, তোমার হয়তো পরের 3 দিন তোমার খুব ভালো ভালো কাটবে, তাই না? তো আমাদের ইন্ডাস্ট্রির লোকজন এ ব্যাপারে প্রচণ্ড কৃপণ। মানে তুমি যেহেতু গান করো, সুতরাং তুমি গায়িকাদের মানে ফোন পাবা না, এটা কনফার্ম। আমি এখানে মানে চঞ্চল চৌধুরী এখানে বলছে একদিন যে ভাই আমি মন পুরা করার 7 মাস পর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং নাটক ইন্ডাস্ট্রির একটা ফোন পাইছি 7 মাস। ততদিনে সুপার ডুপার হিট হয়ে গেছে, কিন্তু এর ভিতরে বাংলাদেশ, দেশের বাইরে নানান ডিরেক্টর ফোন দিয়ে দিছে, কিন্তু আমার কলিগরা ফোন দেয়নি। এটা আমাদের বেসিক ক্যারেক্টার, তো ওই যে ঈর্ষা, তারপর ইনসিকিউরিটি। আসলে এটা আমি না আর্টিস্টদের দোষ দিই না, আমাদের দেশে কাজের স্কোপ কম, তো এই জন্য এটা করতে হয় না, মানে এই জন্য এটা করতে হয় না। তা আমার কাছে মনে হয় যে ও গেয়ে ফেললো একটা গান, হাই হাই, এটা তো আমি গাইতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে যখন 10টা কাজ থাকে, লাইক আপনার ইন্ডাস্ট্রিতে 10টা সিনেমা হচ্ছে এই বছর, 10টা ধরেন, আপনি সিন্ডিকেট বাদ দেন, ধরেন 10টা একটা সিনেমায় 5টা গান, 5টা গান তো 5জন আর্টিস্ট ইজিলি গাইতে পারে। কিংবা ধরো আমি আজকে মানে এখন বয়স হয়েছে তো এখন এগুলো নাম ধরে বলি। ধরো বাপ্পা মজুমদার আমি জানি কনা এলিটার গান শেয়ার করবে, এর বাইরে করবে না। না আমি একদিন লিখছি এটা। আবার হাবিব হয়তো ওর শেয়ার করবে, ওর বাড়ির সব শেয়ার করবে না। ভালো লাগুক না লাগুক, হয়তো বললো কানে ভালো লাগলো, কিন্তু আচ্ছা ও তো আমার ঘরানার না, আমি ফেসবুকে খামাকা শেয়ার বাটনটা কেন চাপবো? এরকম হয়। এবং প্রশংসা করার ক্ষেত্রেও এখন সিন্ডিকেট হয় যে আমি শুধুমাত্র এই জোনের আর্টিস্টগুলোকে নিয়ে প্রশংসা করব, এদেরকে নিয়ে আমি কথাই বলবো না। যেখানে আমাদের একটা সিনিয়র যদি কোনো আর্টিস্ট থাকে, তার কিন্তু দায়িত্বই যে আমার পরের প্রজন্মকে আমি কিভাবে সামনে আনবো বা কিভাবে তাদেরকে হেল্প করবো, রাইট। কিন্তু আমাদের দেশের সিনিয়ররা আমি কখনো কোনো হেল্প পাই না কারো থেকে। তুমি কেমন? তোমার কি এই টেন্ডেন্সি, এটা সংক্রমণ হয় কি না? মানে আমি কেমন, হ্যাঁ, মানে তোমার কি এটা ভালো লাগলে ওটা বলতে চাও কি না, নাকি ওই ট্রেন্ডে তুমি অভ্যস্ত হয়ে গেছো? আমার প্রথম কথা হচ্ছে, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি। কয়দিন আগে যেমন 2 দিন আগে দোলার একটা গান বের হয়েছে। দোলা ইজ খুব মানে ভেরি নাইস সিঙ্গার। ওর গানটা আমার ভালো লাগছে, আমি ওকে ওখানে কমেন্ট লিখছি। আমি তো শেয়ার করি নাই, বাট আমি লিখছি ওটা ভালো লাগছে, আসলে ভালো লাগছে আমার গানটা। বাট যেটা কি হচ্ছে বলেন তো, আমাদের ওই যে কি বলে ওটাকে, আমি একটু হারাই ফেললাম কথা, সরি। না, এই যে শেয়ার করা একজন, আর তোমার এই অভ্যেসটা আছে কি না? হ্যাঁ, আমার অভ্যেসটা মানে কি, আমাকে গান তো শোনা হয়, সবার গান শোনা হয়, যার গান নতুন গান রিলিজ হলেই আমি সেটা শুনি। আচ্ছা, এবার যে আমাকে ফোন করে বলে যে এটা গানটা শুনছো, একটু শেয়ার করো, আমি ইনস্ট্যান্টলি ওটা শেয়ার করি। আচ্ছা আচ্ছা। বাট কেউ যদি না বলে বা কিছু, ওটা খুব একটা করা হয় না, আনটিল অ্যান্ড আনলেস মানে ওই গানটা আমার মাথার মধ্যে একেবারে শেয়ার করো, ওটা ঠিক না, মানে ভালো লাগলে তো অবশ্যই, সেটা ভালো লাগলে তো অবশ্যই জোরপূর্বক আবার অন্য ব্যাপার, সেটাই। সব গানই তো আর শেয়ার করা যায় না, বাট থাকে না যে কিছু গান অত ভালো হয় না, কিন্তু সিঙ্গারটা ফোন করে আমাকে বলছে আপু একটু শেয়ার করো, দেন আই ডু ইট। মানে আমি তো এখনো, মানে আমি এগুলো প্রশ্নগুলো তুলতে চাই কেন, তোমাদের এই অভ্যেসগুলো পাল্টানো দরকার। এখন এগুলো না বললে না বলতে আমি হাবিবকে এখানে এই শোতে বলছি যে আপনার একটু এই অমুক ছাড়া আপনি আর 3জন গায়িকার নাম বলেন তো, খুঁজে পাচ্ছে না, কারণ ওই অভ্যেস হয়ে গেছে। তো রেফার করার ক্ষেত্রে এটা আমি হাবিবেরও দোষ দেবো না, হয়তো সে এত ব্যস্ত, এর মধ্যে একটা লুপ হয়ে যায়, হয়তো মানসিক লুপ হয়ে যায় সবার ক্ষেত্রে, কিন্তু এর থেকে তো বেরোয় আসা উচিত।
আমাদের মেধাবী কম্পোজার কিন্তু অনেক, অনেক শিল্পীও আছে, অনেক, শিল্পীও অনেক, কিন্তু আমাদের কোলাবোরেশনটা কেন জানি হয় না। বাইরের দেশে প্রচুর, মানে একজন লেজেন্ডারি হঠাৎ করে নতুনদের এই সাপোজ যদি এই যে আমি কোক স্টুডিওর কথাই বলি, আমি ওপেনলি বলছি, কোক স্টুডিও শুরু হলো আমাদের বাংলাদেশে কত, আমি আমার কথা বলছি না, আমাকে নেওয়ার দরকার নেই, আমাদের বাংলাদেশে কত গুণী গুণী আর্টিস্ট আছে, রুনা লায়লা ম্যাডাম আছেন, সাবিনা ইয়াসমিন আছেন, সামিনা ম্যাডাম আছে, আরও কত মানুষ আছে। তো আমার তো মনে হয় যে আমরাই তো আমাদেরকে প্রমোট করি না। মানে আজকে একটা ইন্ডিয়ান শিল্পী বা একটা পাকিস্তানি শিল্পী যখন আমাদের দেশে আসে আমরা হুমড়ি খেয়ে পড়ি। আমরা যখন, আপনি দেখেন অন্যান্য দেশের মানুষ কিন্তু, আপনি সব ভালো, সব ঠিক আছে, সম্পর্ক সব ভালো, আপনাকে কিন্তু ওরা ওদের সিঙ্গারদেরকে বেশি প্রায়োরিটি দেয়। ওটার জায়গায় দেশ থাকে। আজকে আমি ইন্ডিয়াতে এত সম্পর্ক আমার কিন্তু এতদিন চাইলে একটা প্লেব্যাক হওয়ার কোনো মানে ব্যাপারই ছিল না, যেখানে এত মানুষের সাথে আমার সম্পর্ক, আমার কিন্তু সেটা হয় নাই, বিকজ অফ ওরা ওদের আর্টিস্টদেরকে বেশি প্রায়োরিটি দেয়। আর আমরা ইন্ডিয়া থেকে একটা পচা আর্টিস্ট আসলেও সেটাকে ট্রিট করি, ও মাগো কী হয়ে গেছে। আর আমাদের দেশে যে আর্টিস্টটা এত নাম করে, এত ভালো গান গায়, ওকে আমরা ডাকিই না। একইভাবে স্টেজের ক্ষেত্রেও ধরো সেম আমাদের ক্লাবে, বাংলাদেশে যতগুলো ক্লাব আছে, থার্সডে নাইটে তুমি খোঁজ করে দেখো, এতদিন ইন্ডিয়া ছিল, এখন পাকিস্তানি আর্টিস্ট ঢুকছে, কিন্তু এদের যে পেমেন্ট রেশিও, আমি এটা আপনাকে বলতে যাচ্ছিলাম, কোনো একটা ক্লাব থেকে আমার কাছে গত কয়েক মাস আগে একটা কল আসলো, আচ্ছা, পারফর্ম করার জন্য। তো আমি আমার যে রেমুনারেশন, মানে পৃথিবীর কোথাও বাংলাদেশি আর্টিস্টদের যে রেমুনারেশন গান গেয়ে, সেটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তান কোথাও নাই। ইন্ডিয়া পাকিস্তানের মানুষ গান গেয়ে বড় লোক হয়, বাংলাদেশে কোনো আর্টিস্ট গান গেয়ে বড় লোক হয় নাই আজ পর্যন্ত। সাইড বিজনেস লাগবে এবং শেষ বয়সে গিয়ে চিকিৎসা করতে হাত পাততে হয় মানুষের কাছে, আমরা এটা দেখছি। তো এখন আমাকে ডেকে বললো যে এইটা আমাদের প্রোগ্রামের বাজেট। আমি বললাম এটা তো আমি তো এই বাজেটে করতে পারবো না। বলতেছে অমুক শিল্পী তো এই বাজেটে করে, তবে তাকে দিয়ে করেন আপনি। আমি তাকে ডিরেক্টলি বললাম, ক্লাবে যেহেতু আপনারা এক টেবিলে যখন বসেন আড্ডা দিতে, ইউ গাইস পে ফর 5-6 লাখ টাকা মানে ড্রিঙ্ক করে, সেখানে একটা আর্টিস্টকে নিয়ে যাওয়ার সময় আপনারা গান শুনবেন, আপনারা এরকম টাকা পয়সা নিয়ে মাছের দাম, এটা রিয়েলি একটা প্যাথেটিক ব্যাপার।